জুলাই সনদে সই না করা অংশের দায় নেবে না বিএনপি, জামায়াতকে নিষিদ্ধের আহ্বান। সরকারি কর্মকর্তাদের নির্বাচন পর্যন্ত বিদেশে সফর এড়ানোর নির্দেশ, প্রধান উপদেষ্টা কার্যালয়ের পরিপত্র জারি। বিদেশিদের বন্দর ইজারার উদ্যোগ বন্ধের দাবিতে গণ অনশন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি স্কপের। এসএমই খাতকে জাতীয় অর্থনীতির চালিকা শক্তিতে রূপান্তরের উদ্যোগ, বিনিয়োগ সমন্বয় কমিটির বৈঠক। ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল, গাজায় ফের হামলা তেল আবিবের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদে আমরা যে অংশে সই করেছি তার দায় দায়িত্ব আমরা নেব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটার দায় আমরা নেব না। ১ নভেম্বর শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। ফখরুল বলেন, আমরা সনদে সই করার সময় বলেছিলাম যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে সেগুলো সই হবে, যেসব বিষয়ে একমত হবে না সেগুলো নোট অফ ডিসেন্ট হিসেবে লিপিবদ্ধ থাকবে। এখন দেখা যাচ্ছে সেই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখই নেই। আমাদের বক্তব্যগুলো বেমালুম বাদ দেওয়া হয়েছে, বরং নতুন কিছু বিষয় যোগ করা হয়েছে। এটা জনগণের সঙ্গে নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এদিন ৭১-এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। আলাল বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ, বিএনপির এখন ধৈর্য ধারণের সময়। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি একান্ত প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এড়ানোর নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রী পরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের এর আগের পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়, পরিপত্রগুলোতে জারি হওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন, আবার একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাও একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থী। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশিদের ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে গণ অনশনে বসেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। ১ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দিনভর। স্কপ নেতারা এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এনসিটি লালদিয়ার চর টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটরদের সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তি করার বিষয়টি গেল ১২ অক্টোবর নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন। সরকারের এই উদ্যোগের বিরোধিতা করে গণ অনশন কর্মসূচিতে স্কপের কেন্দ্রীয় নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন এনসিটি বর্তমানে দেশের সবচেয়ে সফল কন্টেইনার টার্মিনাল। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করতে পরপর ৪টি বৈঠক করেছে বিনিয়োগ সমন্বয় কমিটি। এসব বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা। সভাগুলোতে এসএমই খাতকে অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করতে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিতের উপর জোর দেওয়া হয়। ১ নভেম্বর শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, সংস্কারের একটি মূল উদ্দেশ্য হল অর্থনীতিতে গতিশীলতা বাড়ানো। সম্মিলিতভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত আমাদের অর্থনীতিতে বিশাল অবদান রাখে, যদিও তাদের কণ্ঠ কিছু বড় ব্যবসার মতো জোরালোভাবে শোনা যায় না।
আমাদের অবশ্যই এসব উদ্যোক্তাদের গতিশীলতা বাড়ানোতে সাহায্য করতে হবে এবং তাদের ব্যবসা প্রতিটি পর্যায়ে সহজ করতে হবে, অর্থায়ন থেকে অর্থ প্রদান ও সরবরাহ ব্যবস্থা পর্যন্ত। সরকারকে এর সহায়ক হতে হবে, বাধা নয়। ইসরায়েলের হাতে আটকের পর মারা যাওয়া আরও ৩০ ফিলিস্তিনি বন্দীর মৃতদেহ অবরুদ্ধ গাজায় ফেরত পাঠিয়েছে। ৩১ অক্টোবর শুক্রবার রেড ক্রসের মাধ্যমে ফেরত পাঠানো এসব ফিলিস্তিনিদের কারো কারো শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে বলে আল জাজিরা জানিয়েছে। ফিলিস্তিনিদের এসব দেহাবশেষ ফেরত আসার দিনটিতেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চলমান নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনি ছিটমহলটিতে চালানো এসব হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। গাজার পূর্বাঞ্চলীয় সুজায়ে এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও তার ভাই আহত হন। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আরেক ফিলিস্তিনি নিহত হন। আর ইসরায়েলি বাহিনীর আগের গোলাবর্ষণে আহত তৃতীয় আরেকজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ছিটমহলটির মধ্যাঞ্চলীয় আজ-জাহার এলাকার আবু মাদিয়ান পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে তারা এক ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছে। দর্শক, এই ছিল টিবিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।